এই পৃথিবীতে প্রতিদিন ১০,০০০ বিজ্ঞাপন আমাদের চোখের সামনে দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কয়টা মনে রাখেন? হয়তো একটাও না। কারণ আমরা বিজ্ঞাপনের যুগে বসবাস করছি না, আমরা বাস করছি স্কিপ করার যুগে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার অজান্তেই আপনার মস্তিষ্কের উপরে চলে একটি যুদ্ধ। আপনি হয়তো ভাবছেন আপনি কেবল Facebook স্ক্রল করছেন বা YouTube এ গান শুনছেন, কিন্তু আসলে আপনি কয়েক হাজার মার্কেটিং বুলেটের লক্ষ্যবস্তু। আপনি কি কখনো খেয়াল করেছেন কেন ইউটিউবে ৫ সেকেন্ড গেলেই আমাদের আঙুল অস্থির হয়ে ওঠে স্কিপ অ্যাড বাটনটার জন্য? কেন রাস্তার পাশে বিশাল, বিশাল চকচকে বিলবোর্ডগুলোও আমাদের চোখের মণি স্পর্শ করতে পারে না? অথবা কেন খবরের কাগজের পুরো পাতা জুড়ে বিজ্ঞাপনগুলো আমরা এক পলক না দেখেই পাতা উল্টে ফেলি? এই উদাসীনতা আসলে কোনো কাকতালীয় বিষয় নয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্যানার ব্লাইন্ডনেস। আমাদের ব্রেইন এখন অবিশ্বাস্যভাবে স্মার্ট হয়ে গেছে। সে জানে কোনটা কনটেন্ট আর কোনটা বিজ্ঞাপন। আজ থেকে আমরা যদি ৩০ বছর আগে ফিরে যাই, ১৯৯৪ সালের আশেপাশে, ইন্টারনেটে যখন ১ম ব্যানার অ্যাড আসে, তখন সেটির ক্লিক থ্রু রেট ছিল প্রায় ৪৪%। অর্থাৎ ১০০ জন মানুষ দেখলে ৪৪ জনই সেখানে ক্লিক করত। আর আজ সেই হার নেমে এসেছে মাত্র 0.1%। পরিসংখ্যান বলছে একজন আধুনিক মানুষ প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১০,০০০ বিজ্ঞাপন দেখে। আমাদের মস্তিষ্ক যদি প্রতিটা বিজ্ঞাপনকে গুরুত্ব দিত, তবে আমাদের সিস্টেম পুরোপুরি ক্র্যাশ করত। তাই মস্তিষ্ক এখন একটি অটোমেটিক ফিল্টার বা অ্যাড ব্লকার তৈরি করে নিয়েছে। সে বিজ্ঞাপনকে নয়েজ বা অপ্রয়োজনীয় শব্দ হিসেবে চেনে এবং দেখার আগেই তা রিমুভ করে দেয়। আর সমস্যাটা এখানেই। যখন সবাই চিৎকার করে বলছে আমার পণ্য কিনুন, আমিই সেরা, তখন আসলে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। মার্কেটিং এর এই গোলমেলে ভিড়ে টিকে থাকার একমাত্র উপায় হলো বেশি কথা বলা নয়, বরং উপায়টি হলো কথা না বলা। এমন কিছু করা যা মানুষের যুক্তিকে নয়, সরাসরি তাদের বিশ্বাসকে আঘাত করবে। আজ আমরা এমন ৫টি বিজনেস কেস স্টাডি বিশ্লেষণ করব, যারা প্রথাগত মার্কেটিং এর কফিন বক্সে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। আমরা দেখব কিভাবে কোনো বড় কথা না বলে, কোনো চিৎকার না করে, স্বয়ং তাদের একটি হারতে বসা পণ্যকে সেফ একটি পানির বোতলে ভরে বিশ্বজয় করেছিল। আমরা শিখব কেন বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো এখন আর বিজ্ঞাপন বানানো বন্ধ করে দিয়েছে, আর তার বদলে তারা বানাচ্ছে প্রুফ। তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিওর জার্নি আপনার ব্যবসার চিন্তাভাবনা এবং জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মিথ্যা বলাটা মার্কেটিং এর একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিগুলো বলে তাদের চিপস সবচেয়ে মচমচে, তাদের সাবান 100% জীবাণু মারে। কিন্তু গ্রাহক হিসেবে আমরা জানি এগুলো সবই স্ক্রিপ্টেড। এই কনজিউমার স্কেপটিসিজম বা গ্রাহকের অবিশ্বাসই ছিল সনির সবচেয়ে বড় বাধা। সাল ২০১৪, সনির সামনে চ্যালেঞ্জ ছিল তাদের NWZ W270 ওয়াকম্যান। এটি কেবল একটি MP3 প্লেয়ার ছিল না, এটি ছিল সাঁতারুদের জন্য একটি গেম চেঞ্জার। কিন্তু সমস্যা ছিল সনির ল্যাবরেটরিতে যা ওয়াটারপ্রুফ প্রমাণিত, সাধারণ মানুষের ড্রয়িং রুমে সেটা আসলে ইম্পসিবল মনে হচ্ছিল। সনির ইন্টারন্যাশনাল ডাটা অনুযায়ী প্রায় ৬০% সাঁতারু মনে করতেন পানির নিচে হেডফোন ব্যবহার করা মানেই শর্ট সার্কিট বা কানের ক্ষতি হওয়া। সনি বুঝতে পেরেছিল প্রথাগত টিভি বিজ্ঞাপন বা ইউটিউব পিলোল দিয়ে এই ভয় কাটানো সম্ভব না। তখন তারা হাত মেলায় নিউজিল্যান্ডের ক্রিয়েটিভ পাওয়ার হাউস ড্রাফট এফসিবি এর সাথে। তারা চিন্তা করল, যদি মানুষ পণ্যটিকে বিশ্বাস না করে, তবে পণ্যটিকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মানুষের অবিশ্বাস করার কোনো সুযোগ থাকবে না। তাই তারা তৈরি করল দ্য বটলড ওয়াকম্যান ক্যাম্পেইন। তারা সাধারণ ভেন্ডিং মেশিনগুলোকে রিডিজাইন করলো এবং সেগুলোকে এমন জায়গায় বসালো যেখানে সাঁতারু এবং অ্যাথলেটরা সবচেয়ে বেশি যাতায়াত করে। আপনি যখন ওই মেশিনে টাকা দিচ্ছেন, আপনি এমন একটি প্লাস্টিকের বোতল পাচ্ছেন যা পানিতে পূর্ণ, আর তার ঠিক মাঝখানে ভাসছে সনি ওয়াকম্যান। এইখানে সনি ৩টি শক্তিশালী মার্কেটিং সাইকোলজি ব্যবহার করেছিল। নাম্বার ১, ভিজুয়াল এভিডেন্স। মানুষের মস্তিষ্ক শব্দের চেয়ে দৃশ্যকে ৬ গুণ বেশি দ্রুত প্রসেস করে। যখন তারা দেখছে ডিভাইসটি আস্তে একটি পানির বোতলে ঘন্টার পর ঘন্টা ডুবে আছে, তখন তাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয় নিয়ন্ত্রণ করে, সেটা শান্ত হয়ে যায়। নাম্বার ২, কনটেক্সচুয়াল প্লেসমেন্ট। তারা বিজ্ঞাপনটি জিম বা পুলের লবিতে দিয়েছিল। মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হয় পয়েন্ট অফ নিড মার্কেটিং। যখন একজন সাঁতারু তার প্র্যাকটিস শুরু করার আগে পানি কিনতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাকে সমাধানটি দেখানো হয়েছে। নাম্বার ৩, ডিসরাপশন। মানুষ ভেন্ডিং মেশিনে চিপস বা কোকা-কোলা এই টাইপের জিনিসগুলো আশা করে। সেখানে ইলেকট্রনিক্স দেখে তাদের প্যাটার্ন রিকগনিশন বাধাগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি তৈরি করে। ফলাফল কি ছিল? পরিসংখ্যান শুনলে আপনি চমকে যাবেন। সনির এই ক্যাম্পেইনটি কোনো প্রকার মিডিয়া বাজেট ছাড়াই
মিলিয়ন ডলারের আর্নড মিডিয়া জেনারেট করেছিল। নিউজিল্যান্ডের মতো ছোট্ট একটি দেশ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি বিশ্বব্যাপী ভাইরাল হয় এবং সনির ওই নির্দিষ্ট মডেলটি সেলস লক্ষ্যমাত্রার চেয়ে 420% বেশি অর্জিত হয়। ফোর্বসের এক রিপোর্ট অনুযায়ী এই ক্যাম্পেইনটি সনির ব্র্যান্ড ভ্যালুকে অ্যাথলেটিক কমিউনিটিতে এক লাফে উপরে তুলে দেয়। সনি প্রমাণ করে দিয়েছিল যে সেরা মার্কেটিং হলো সেটা যেখানে আপনি একটি শব্দ বলতে হয় না। তারা পণ্য বিক্রি করেনি, তারা একটি ভিজুয়াল ট্রুথ বিক্রি করেছিল। কিন্তু সনি যা করেছিল তা ছিল কেবল একটি শহরের বা কয়েকটি জিমের গল্প। এখন আমরা এমন একটা দানবীয় মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলব যা পৃথিবীকে ছাড়িয়ে মহাকাশে পৌঁছে গিয়েছিল। চলুন জেনে নেই কিভাবে রেড বুল একটি চিনিযুক্ত পানীয় বিক্রি না করে পুরো পৃথিবীর অ্যাটেনশন দখল করে নিল। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন রেড বুল কি, 99% মানুষ বলবে একটি এনার্জি ড্রিঙ্ক। কিন্তু আপনি যদি একজন বিজনেস অ্যানালিস্টকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন রেড বুল একটি মিডিয়া বা পাবলিশিং হাউস যারা সেফ লজিস্টিক হিসেবে পানীয় বিক্রি করে। আজ থেকে ৩০ বছর আগে যখন রেড বুল মার্কেটে আসে তখন তাদের সবচেয়ে সহজ উপায় ছিল টিভিতে বিজ্ঞাপন দেওয়া। কিন্তু তারা সেটা করেনি। রেড বুলের প্রতিষ্ঠাতা ডিয়েট্রিস মাটেসিস একটি অদ্ভুত কথা বলেছিলেন, আমরা পণ্যটি মানুষের কাছে নিয়ে যাব না, আমরা মানুষকে এমন অভিজ্ঞতার কাছে নিয়ে যাব যেখানে আমাদের পণ্যটি থাকবে। ২০১২ সালের ১৪ অক্টোবর পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছিল। অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বমগার্টনার মহাকাশের প্রান্তে ১,২৮,০০০ ফুট উচ্চতায় একটি ক্যাপসুলের দরজায় দাঁড়িয়েছিলেন। সেখান থেকে তিনি পৃথিবীতে ঝাঁপ দেন। এই প্রজেক্টটির নাম ছিল রেডবুল স্ট্যাটাস। এটি সফল করতে রেডবুলের খরচ হয়েছিল আনুমানিক $৩০ মিলিয়ন। ফলাফল, ইউটিউবে এটি লাইভ দেখেছিলেন ৮ মিলিয়ন মানুষ, যা সেই সময়ের একটি বিশ্ব রেকর্ড ছিল। ৫০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এই ইভেন্ট। বিশেষজ্ঞরা হিসাব করে দেখেছেন, এই ইভেন্ট থেকে রেড বুল যে পরিমাণ গ্লোবাল মিডিয়া কভারেজ পেয়েছে তার বাজার মূল্য ছিল প্রায় $৫০০ মিলিয়নেরও বেশি। অর্থাৎ তখন যা খরচ করেছে তার চেয়ে ১৫ গুণ বেশি রিটার্ন পেয়েছে সেফ ব্র্যান্ডিং থেকে। রেড বুলের এই অভাবনীয় সাফল্যের পেছনে ৩টি প্রধান স্তম্ভ রয়েছে। নাম্বার ১, দ্য মিডিয়া হাউস মডেল। রেড বুল কখনো কোনো বিজ্ঞাপন সংস্থার উপর নির্ভর করে না। তাদের নিজস্ব রেড বুল মিডিয়া হাউস আছে। তারা স্পোর্টস, কালচার এবং লাইফস্টাইল কন্টেন্ট তৈরি করে যা নেটফ্লিক্স বা ডিসকভারি চ্যানেলের মানের। তারা পানীয় বিক্রি করার আগে অ্যাড্রেনালিন বিক্রি করে। নাম্বার ২, কন্টেন্ট ওভার প্রোডাক্ট। আপনি যদি রেড বুলের ইনস্টাগ্রামে বা ইউটিউব দেখেন, আপনি দেখবেন সেখানে ড্রিঙ্কসের ছবি নেই বললে চলে। সেখানে আছে পাহাড় থেকে লাফ দেওয়া, সার্ফিং করা বা ফর্মুলা ১ রেসিংয়ের রোমাঞ্চকর দৃশ্য। তারা জানে মানুষ যখন এই থ্রিল দেখে তাদের অবচেতন মনে রেড বুলের ক্যানটি সেই সাহসের প্রতীক হয়ে দাঁড়ায়। নাম্বার ৩, কমিউনিটি ওনারশিপ। তারা কেবল ইভেন্ট স্পন্সর করে না, তারা ইভেন্ট মালিকানা নেয়। রেড বুল এয়ার রেস থেকে শুরু করে রেড বুল BC1, তারা প্রতিটি ছোট বড় সাব কালচারের ভেতরে নিজেদের গেঁথে দিয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। রেড বুল তাদের মোট বার্ষিক আয়ের প্রায় ৩০% থেকে ৩৫% সরাসরি মার্কেটিং এবং কন্টেন্ট তৈরিতে খরচ করে, যেখানে কোকাকোলার মতো জায়ান্ট কোম্পানিরা খরচ করে মাত্র ১০ থেকে ১২%। কেন? কারণ রেড বুল জানে আজকের দিনে অ্যাটেনশন ইকোনমিতে মানুষের মনোযোগ পাওয়া সবচেয়ে কঠিন কাজ। আর সেই মনোযোগ পাওয়ার জন্যই তারা মহাকাশ থেকে লাফ দিতেও দ্বিধাবোধ করে না। রেড বুল আমাদের শিখিয়েছে বিজ্ঞাপন দিয়ে মানুষের কান ঝালাফালা না করে তাদের এমন একটি অভিজ্ঞতার অংশ বানান যা তারা সারা জীবন মনে রাখবে। কারণ দিন শেষে মানুষ পণ্য মনে রাখে না, তারা সেই অনুভূতিটি মনে রাখে যা আপনি তাদের দিয়েছিলেন। রেড বুল তো আপনাকে বিভিন্ন রোমাঞ্চ দিল, কিন্তু এমন একটি কোম্পানি যদি থাকে তারা আপনাকে দিয়েই কাজ করাবে এবং আপনি হাসি মুখে সেই কষ্ট করবেন। চলুন জেনে নেই আইকিয়া এর সেই অদ্ভুত সাইকোলজি যা আপনার পরিশ্রমকে তাদের মুনাফায় রূপান্তর করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আইকিয়া কেন আপনাকে দিয়ে তাদের ফার্নিচার সেট করায়? তারা চাইলে কি পারত না তৈরি করা ফার্নিচার আপনার বাসায় পাঠিয়ে দিতে? অবশ্যই পারত। কিন্তু তারা জানতো যদি তারা আপনাকে তৈরি করা জিনিস দেয় তবে আপনি কেবল একটি পণ্য পাবেন। আর যদি তারা আপনাকে দিয়ে সেটা তৈরি করায় তবে আপনি সেই পণ্যের সাথে একটি আবেগ, একটি মায়া তৈরি করবেন। এই অদ্ভুত মানসিক অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য আইকিয়া ইফেক্ট। ২০১১ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর মাইকেল নর্টন এবং তার একটি দল একটি যুগান্তকারী গবেষণা পরিচালনা করেন। তারা একদল মানুষকে দুটি ভাগে ভাগ করেন। এক দলকে দেওয়া হলো আগে থেকে তৈরি করা ফার্নিচার, অন্য দলকে দেওয়া হলো আইকিয়ার মতো পার্টস যা তাদের নিজেদের জোড়া দেওয়া লাগবে। গবেষণায় দেখা গেল যারা নিজেদের হাতে ফার্নিচারটি তৈরি করেছে তারা সেই জিনিসটার আর্থিক মূল্য অন্য দলের চেয়ে ৬৩% বেশি নির্ধারণ করেছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু তৈরিতে আমাদের শ্রম এবং সময় বিনিয়োগ করি তখন আমাদের মস্তিষ্ক সেই জিনিসটাকে সাধারণের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করতে শুরু করে।
আইকিয়া এই সাইকোলজিকে তাদের ব্যবসায়িক মডেলের ৩টি স্তরে ব্যবহার করে। নাম্বার 1, দ্য সাঙ্ক কস্ট ফ্যালাকি। আপনি যখন ৩ ঘন্টা ধরে একটি বিলি বুককে জোড়া লাগান, তখন আপনার অবচেতন মন মনে করে, আমি এতে এত কষ্ট করেছি, তাই এটি অবশ্যই সেরা। আপনি তখন সেই ফার্নিচারটির খুঁতগুলো এড়িয়ে যান। নাম্বার 2, দ্য প্রাইড অফ ক্রিয়েশন। আধুনিক নগরের জীবনে আমরা খুব কম জিনিসে নিজের হাতে তৈরি করার সুযোগ পাই। আইকিয়া আপনাকে সেই জিনিস তৈরি করার অনুভূতি দেয়। যখন আপনার বাসায় মেহমান আসে, আপনি গর্ব করে বলেন, এই টেবিলটা আমি নিজে সেট করেছি। নাম্বার 3, ফ্ল্যাট প্যাক লজিস্টিক্স। বিদেশের দিক থেকে এটি আইকিয়ার জন্য মাস্টার স্ট্রোক। ফার্নিচারগুলো পার্টস হিসাবে বাক্সে ভরা থাকে বলে তারা শিপিং এবং গুদামজাতকরণে বিশাল খরচ বাড়াতে পারে, যে সাশ্রয় তারা গ্রাহককে কম দামের মাধ্যমে ফিরিয়ে দেয়। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে আইকিয়ার ৪৫০টিরও বেশি স্টোর রয়েছে এবং বছরে প্রায় ১ বিলিয়ন মানুষ তাদের স্টোর ভিজিট করে। আইকিয়া কেবল ফার্নিচার বিক্রি করে না, তারা একটি অভিজ্ঞতা বিক্রি করে। আপনি যখন তাদের বিশাল মেইজের মতো স্টোর দিয়ে হাঁটেন, তখন আপনার মস্তিষ্ক অলরেডি সেই ফার্নিচারগুলোকে আপনার নিজের ঘরে কল্পনা করতে শুরু করে। আইকিয়া আমাদের শিখিয়েছে, মানুষকে যদি আপনি আপনার ব্র্যান্ডের অংশ করতে চান, তবে তাদের কাজে লাগান, তাদেরকে খাটান। কারণ মানুষ যে জিনিসে ঘাম ঝরায়, সেই জিনিসকে সে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে না। পরিশ্রম তো হলো, কিন্তু এখন এমন এক জগতের কথা ভাবুন তো, যেখানে কোনো পরিশ্রম নেই, কোনো শব্দ নেই, আছে কেবল নীরবতা আর আভিজাত্য। চলুন জেনে নেই অ্যাপলের সেই রহস্যময় জগৎ, যেখানে তারা ফোন বিক্রি করে না, তারা আপনার পরিচয় বা আইডেন্টিটি বিক্রি করে। আমরা সনির কাছে প্রমাণ দেখেছি, রেডবুলের কাছে রোমাঞ্চ আর আইকিয়াতে পরিশ্রম। কিন্তু এই দুটো ব্র্যান্ড, অ্যাপল এবং ডাভ, তারা পণ্য বিক্রি করার ধারে কাছে দিয়েও যায় না। তারা সরাসরি আপনার পরিচয়ের উপর আঘাত করে। অ্যাপলের কথা ধরুন, আপনি কিন্তু কখনো অ্যাপলের কোনো বিজ্ঞাপন দেখেছেন তারা বলছে তাদের প্রসেসরের ক্লক স্পিড কত বা তাদের ফোনে কত এমবি র্যাম আছে? হতে হচ্ছে না। কারণ অ্যাপল জানে মানুষ স্পেসিফিকেশন কেনে না, মানুষ কিনে স্টেটাস। অ্যাপলের ব্র্যান্ড লয়্যালটি সারা বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। কনজিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনার সিআইআরপি এর এক ডাটা অনুযায়ী, আইফোন ব্যবহারকারীদের ৯২% তাদের পরবর্তী ফোন হিসেবে আবার সেই আইফোনকেই বেছে নেয়, যেখানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এই হার অনেক কম। অ্যাপলের সফলতার পেছনে রয়েছে ইমোশনাল ব্র্যান্ডিং এর চূড়ান্ত রূপ। নাম্বার 1, দ্য ট্রিউব মেন্টালিটি। স্টিভ জব জানতেন মানুষ একটি সামাজিক জীব, তাই তারা একটি এলিট দলের অংশ হতে চায়। অ্যাপল আপনাকে অনুভব করায় যে আপনি অন্যদের চেয়ে আলাদা। আপনি থিঙ্ক ডিফারেন্ট এর অংশ। নাম্বার 2, দ্য পাওয়ার অফ সাইলেন্স। অ্যাপলের মার্কেটিং যতটা না শব্দে, তার চেয়ে বেশি নীরবতার। তাদের স্টোরগুলো দেখুন, বিশাল খালি জায়গা, ধবধবে সাদা টেবিল। একে বলা হয় লিঙ্গুইস্টিক কম্প্রেশন। তারা কম বলেও বেশি অর্থ প্রকাশ করে। নাম্বার 3, ইকোসিস্টেম লক ইন। তাদের বিজনেসের সবচেয়ে বড় শক্তি। আইমেসেজ, আইক্লাউড এবং অ্যাপল ওয়াচ সব মিলিয়ে তারা এমন একটি দেয়াল তৈরি করে, যেখান থেকে বের হওয়া ব্যবহারকারীর জন্য মানসিক কষ্টকর হয়ে দাঁড়ায়। অ্যাপল যখন আপনার আভিজাত্য নিয়ে কাজ করছে, তখন ডাভ কাজ করছে আপনার আত্মসম্মান নিয়ে। ২০০৪ সালের আগে বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপন মানেই ছিল নিখুঁত চামড়া আর জিরো ফিগার মডেল। ডাভ এই প্রচলিত ধারণা ভেঙে দেওয়া শুরু করলো রিয়েল বিউটি ক্যাম্পেইন দিয়ে। ডাভ তাদের গবেষণায় দেখেছিল বিশ্বের মাত্র 2% নারী নিজেদেরকে সুন্দর মনে করেন। ডাভ এই নিরাপত্তাহীনতাকে ব্যবসার সুযোগ হিসেবে দেখেনি, বরং তারা একে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিল। তারা সাধারণ নারীদের যাদের স্ট্রেস মার্ক আছে বা যারা একটু বয়স্ক, তাদের নিয়ে বিজ্ঞাপন বানালো। ফলাফল, এই ক্যাম্পেইনটি শুরু হওয়ার ১০ বছরের মধ্যে ডাবের সেলস $2.5 বিলিয়ন থেকে বেড়ে $4 বিলিয়ন পৌঁছায়। হার্ভার্ডের এক কেস স্টাডি বলছে, ডাব এখানে কেবল সাবান বিক্রি করেনি, তারা বিক্রি করেছে সেলফ কনফিডেন্স। মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় পারপাস ড্রিভেন মার্কেটিং। আধুনিক গ্রাহক, বিশেষ করে জেনারেশন জেড বা জেন জি, এমন ব্র্যান্ডকে পছন্দ করে যারা কেবল টাকা কামায় না, বরং সমাজের কোনো সমস্যার কথা বলে। ডাব যখন বলল সুন্দর হওয়া মানেই নিখুঁত হওয়া নয়, তখন তারা কোটি কোটি নারীর হৃদয়ে জায়গা করে নিল। অ্যাপল এবং ডাব আমাদের শিখিয়েছে, পণ্য হলো সাময়িক, কিন্তু পরিচয় হলো স্থায়ী। আপনি যখন মানুষের ইমোশন এবং পরিচয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন, তখন আপনার আর কোনো কম্পিটিটর থাকবে না। কারণ মানুষ তখন আপনার পণ্য কিনছে না, তারা নিজেদের একটি উন্নত সংস্করণ কিনছে। তাহলে সনি থেকে ডাভ এই পুরো জার্নি আমাদের কি শেখায় আসলে? কেন এই কোম্পানিগুলো আমাদের কথা বলা বন্ধ করিয়ে দিয়েছিল? চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নেই এবং জেনে নেই আপনার ব্যবসার জন্য এখান থেকে নেওয়ার মতো আসলে শিক্ষাটা কি। সনি থেকে শুরু করে ডাভ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যা দেখলাম তার সারমর্ম কিন্তু একটাই। আধুনিক মার্কেটিং মানে মানুষের কানে চিৎকার করা নয়, বরং মানুষের হৃদয়ে একটি স্থায়ী জায়গা করে নেওয়া। আমরা দেখেছি সনি কিভাবে ভিজুয়াল প্রুফ দিয়ে একটি অবিশ্বাস দূর করেছে। রেডবুল কিভাবে ড্রিঙ্কসের বদলে অ্যাডোলাইন বিক্রি করে মিডিয়া জায়ান্টে পরিণত হয়েছে। আমরা বুঝেছি আইকিয়া কেন আমাদের দিয়ে পরিশ্রম করায় এবং অ্যাপল কিভাবে আমাদের ইগো আর আইডেন্টিটিকে ধারণ করে। সবশেষে ডাও আমাদের শিখিয়েছে একটি মহৎ উদ্দেশ্য বা পারপাস
কিভাবে সাবানের মতো একটি সাধারণ পণ্যকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারে। তাহলে আপনি এখন থেকে কি শিখলেন? আপনি যদি একজন উদ্যোক্তা হন, একজন কনটেন্ট ক্রিয়েটর হন অথবা স্রেফ একজন সচেতন গ্রাহক হন, আপনার জন্য ৩ টি গোল্ডেন রুল রয়েছে। নাম্বার 1, স্টপ সেলিং, স্টার্ট সলভিং। মানুষ পণ্য কেনে না, মানুষ সমাধান কেনে। সনি পানি থেকে বাঁচার সমাধান দিয়েছিল, ডাব আত্মবিশ্বাসের অভাব দূর করেছিল। আপনার কাজ হলো মানুষের জীবনে কোনো একটি সমস্যার সমাধান দেওয়া। নাম্বার 2, বিল্ড দ্য স্টোরি, নট অ্যান অ্যাড। বিজ্ঞাপন মানুষ ভুলে যায়, কিন্তু গল্প মানুষ মনে রাখে। ফেলিক্সের মহাকাশ থেকে লাভ দেওয়ার গল্পটা কি আপনারা ভুলতে পারবেন? মনে হয় না। আপনার ব্র্যান্ডের চারপাশে একটি শক্তিশালী ন্যারেটিভ বা গল্প তৈরি করুন। নাম্বার 3, ট্রাস্ট ইন দ্য নিউ কারেন্সি। আজকের দুনিয়ায় মনোযোগ বা অ্যাটেনশন পাওয়াটা আসলে কঠিন। কিন্তু বিশ্বাস বা ট্রাস্ট পাওয়া তার থেকে আরো অনেক বেশি কঠিন। তারা একটি কথাই মাথায় রেখেছিল, সেটা হচ্ছে বিশ্বাস চাইলে আগে প্রমাণ দাও। মার্কেটিং এর জগৎ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে তথ্যের অভাব নেই। কিন্তু অভাব আছে অনুভূতির। যেই ব্র্যান্ড বা যেই মানুষটি গ্রাহককে অনুভব করাতে পারবে, সেই টিকে থাকবে। তো এই ৫ টি ব্র্যান্ডের মধ্যে কোনটি স্ট্র্যাটেজি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি আইকিয়ার সেই লেবার অফ লাভ বা পরিশ্রমের মায়ায় পড়েছেন? নাকি অ্যাপলের সেই নীরব আভিজাত্য আপনাকে টানে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ধন্যবাদ।